ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আজকের গল্পটি একটু অন্যরকম হতে চলেছে। কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, সব মিলিয়ে আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। হীরেন চট্টোপাধ্যায়ের লেখা নিশীথ রাতের আগন্তুক। আচমকাই ভেঙে গেল ঘুমটা। ঠিক এই ভয়টাই করছিল পলাশ। দিব্যি এক ঘুমে রাত কাভার করে দেবে ভেবে বেশ খানিকটা দেরি করেই শুয়েছিল। শীতের দিনে 11:10, নেহাত কম রাত তো আর নয়। শুয়েছিল যখন ঘুমে জড়িয়ে আসছিল চোখ, আর এর মধ্যে কি এমন হলো যে ঘুমটা এমনি করে ভেঙে গেল হঠাৎ। একা বাড়িতে থাকার এই একটা সমস্যা, রাত বলে নয়, দিনের বেলাতেও এটা হয়। দেখেছে পলাশ, বাবা মা বোন সবাই হয়তো বেরিয়ে গেছে, দুপুরবেলাটা একা আছে। ঘুম তখন আর আসতেই চায় না। ওই কোথায় একটা খট করে শব্দ হলো। কি মনে হলো ছাদে কে ঘুরে বেড়াচ্ছে, কিংবা ভেতরের ঘরে কে ঢুকলো বুঝি। রাতে একা থাকা অবশ্যই এটাই প্রথম, কিন্তু সেই গাড্ডায় যে আবার পড়তে হবে এটা কে জানতো। এই কারণেই বাবা ওকে একা রেখে যেতে রাজি হয়নি, বলেছিল বলুটা অন্তত থাক ওর সঙ্গে। কিন্তু মা মাসিদের সবচেয়ে ছোট মেয়ে বলে কথা। পলাশে না হয় পরের দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ওর তো আর তা নেই। সেজ মাসির মেয়ের বিয়ে, কত আনন্দ টানন্দ হবে, ওই যাবে না। তাই কি হয়, এরকম একটা প্রস্তাবও অবশ্য হয়েছিল। কৃষ্ণনগর আর এমন কি দূর, সকালের সঙ্গে না এসে পলাশ না হয় 2 ঘন্টা আগে ফার্স্ট ট্রেন ধরেই চলে আসবে। তাহলেও ওর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ম্যানেজ হয়ে যেত না তা নয়, কিন্তু শেষ মুহূর্তে ঝামেলাটা বাঁধল নিমাইদা। নিমাইদার মা মান্দামাসি কাজ করতো পলাশদের বাড়িতে। সে অবশ্য এখন বুড়ি হয়ে গিয়েছে, কাজ টাজ করে না, করার দরকারও তেমন নেই। নিমাইদা ভ্যান টেনে যা রোজগার করে ওদের দুজনের পক্ষে তাই যথেষ্ট। বাড়িতে রাতে শোয়াটোয়ার দরকার থাকলে নিমাইদার আশাটা ছিল একেবারে বাঁধা। ছেলেবেলা থেকেই নাকি আসতো মায়ের সঙ্গে, সেটা অবশ্য পলাশের মনে নেই, থাকার কথাও নয়। কিন্তু সেই কারণেই এবাড়ির সব কিছু ওর নখদর্পণে। শুতে বললে ভেতরের ঘরটাই ও পছন্দ করত। বলতো এই ঘরেই তো আমাদের গোদরেজের আলমারি আছে, দামি জিনিসপত্র আছে, তা বাইরে ঘরে শুলে বাড়িটা আমি পাহারা দেব কেমন করে বলো। সেই জন্যেই ওই নিমাইদাই রাতে থাকবে মনে করে। আগে আর বাবা বলতে টলতে চায়নি, কালকে গিয়েই মুশকিলটা বুঝতে পারল। 5 দিন নাকি ধুম জ্বর, ডাক্তার বলেছে রক্ত পরীক্ষা করতে, নইলে কিছু বোঝা যাচ্ছে না। হয়ে গেল ওর রাত্রিরে থাকা। না, পলাশের কাছে সেটা অবশ্য কোনো ব্যাপারই নয়। সদ্য কলেজে ঢোকা একটা জোয়ান ছেলে একা নিজের বাড়িতে শুতে পারবে না, এটা কি কোনো কথা হলো নাকি? হ্যাঁ, বাড়িতে একা আছে এটা মনে হলে গাটা একটু ছমছম করে ঠিকই, কিন্তু তাই বলে ভয় পেয়ে যাবে, থাকতেই পারবে না, এরকম ভাবার কোনো কারণই নেই। ভয় ছিল ওই একটাই, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া। এমনই কপাল যে সেই ব্যাপারটাই হলো শেষ পর্যন্ত। ঘুমটা যে কেন ভাঙলেও সেটা বুঝতে না পারলে একটু অস্বস্তি হয়, মানে একা এই বাড়িতে থাকা আর কি। নইলে তো ভাঙার সঙ্গে সঙ্গে এই পাশ ফিরতে শুতো। শব্দটব্দ কিছু হয়েছে বলে মনে হয় না। রাস্তার পাশের ঘরে শুয়েছে, শীতের রাত হলেও
11:30-12টা অবধি দু একটা শব্দ শোনা যায়, এই রিক্সার ঘটঘট কি সাইকেলের ঘন্টি, এইরকম আর কি। কিন্তু এখন একেবারে শুনশান, মানে রাতটা অনেকটাই বেশি। এ ঘরের নাইট ল্যাম্পটা জ্বালা, তাতে ঘরের সব কিছুই প্রায় স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যাপারটাকে বেশি পাত্তা না দিয়ে পলাশ কম্বলটাকে গলা পর্যন্ত টেনে টুনে দিয়ে চোখ বন্ধ করল। আর তারপরেই যেন হালকা ওই শব্দটা ওর কানে এলো। না, ঠিক শব্দ হওয়া যাকে বলে সেরকম না। বাড়ির সামনে পায়ের শব্দ এসে থেমে গেলে যেমন হয় সেই রকম, যেন কেউ এসে দাঁড়িয়েছে পলাশের বাড়ির সামনে। সত্যি সত্যি কেউ এসে থাকলে এরপর গেট খোলার শব্দ হবে। কোলাপসিবল গেটটা এখন বন্ধ, সুতরাং সেটা টানার শব্দ হবে। এরপর কলিং বেল বাজতে দেরি হলে বোঝা যাবে মানুষটা এ বাড়িতে বিশেষ আসে না। এগুলো পরপর সব হয় কিনা শোনার জন্য কান খাড়া করে রইল পলাশ। রইল ঠিকই, কিন্তু ব্যাপারটাকে ওর একেবারেই অসম্ভব বলে মনে হলো। রাত ঠিক কটা বেজেছে ও জানে না, তবে এই গভীর রাতে শীতে ঠকঠক করতে করতে ওদের বাড়িতে কেউ বেড়াতে আসবে, এটা পাগল ছাড়া কেউ ভাবতে পারে না। সুতরাং বুকের ভেতরটা ধক করে উঠল। শব্দটা ওর কানে গিয়েছে। আলতো করে গেট খুললে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনি কিট কিট একটা শব্দ। না, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো ব্যাপারটা। গেটে যখন শব্দ হয়েছে তখন কেউ একজন এসেছে, এটা তো ঠিকই। এই গভীর রাতে যে আসবে, সে যে কলিং বেলে হাত দেবে না এটা একটা বাচ্চা ছেলেও জানে। কিন্তু কথা হচ্ছে, এরপর যদি কোলাপসিবল গেট বা দরজাতেও শব্দ হয় তখন তো একটা কিছু করতে হবে। বাড়িতে একটা চুরি হয়ে যাবে, আর জলজ্যান্ত একজন মানুষ বাড়িতে থেকে সেটা আটকাবার কোনো চেষ্টাই না করবে, এটা তো আর হতে পারে না। মাথাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করলো পলাশ। এরপর যদি আওয়াজ হয় তখন স্রেফ চুপি চুপি দরজা খুলে ডাইনিংয়ে গিয়ে পাশের বাড়ির বর্মা কাকু বা সামনের বাড়ির সন্দীপদাকে একটা ফোন করবে। সন্দীপদা যা ডাকাবুকো ছেলে, সঙ্গে সঙ্গে একটা কিছু ব্যবস্থা করবেই। কাজে গেটের আওয়াজ শুনেই এরকম ভয় পেয়ে যাওয়াটা ভাবছিল পলাশ। কিন্তু এরপর যে ব্যাপারটা ঘটল তাতে ওর সমস্ত শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মৃদু, ধীর, অত্যন্ত সতর্ক, কিন্তু ভুল করবার কোনো অবকাশ নেই। কেউ বাইরে এসে দাঁড়ালে দরজা খুলে দেবার সময় যে আওয়াজ হয়, ঠিক সেই শব্দ। খুব আস্তে আস্তে, যেন কেউ অতি সন্তর্পণে দরজার পাল্লা খুলে দিল। এরপর কেউ ঢুকল। পা ঘষার আওয়াজ, এবং বাড়ির দরজা ফের বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। প্রায় নিঃশ্বাস বন্ধ করেই শুয়েছিল পলাশ। ওর চোখ বিস্ফারিত হয়ে উঠল। কি বলবে এটাকে? বাড়িতে একটা দ্বিতীয় লোক নেই যে দরজা খুলে দেবে। আর দরজা যে বন্ধ ছিল এ বিষয়ে কোনো সন্দেহই নেই। পলাশ নিজে হাতে কোলাপসিবল টেনেছে, দরজার খিল দিয়েছে। একা থাকবে বাড়িতে, কাজেই অন্য যে কোনো ব্যাপারেই ভুল হোক, এখানে কোনো ভুল হওয়ার অবকাশই নেই। অথচ যে শব্দটা একটু আগে ওর কানে গেল সেটাকেই বা ভুল বলবে কি করে? কিছু ভাবতে পারছিল না পলাশ। এতক্ষণ তবু চোর টোর এসেছে মনে করে সম্ভাব্য উপায়গুলোর কথা ভাবতে চেষ্টা করছিল। কিন্তু এরকম কোনো ব্যাপার হলে সবচেয়ে ভালো হতো কম্বলটা চোখ অবধি ঢেকে চাপা দিয়ে মরার মতো পড়ে থাকতে পারলে। ঘুম যে আর আসবে না সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সমস্ত কিছু মন থেকে যদি সরিয়ে দেওয়া যেত তাহলে তো হয়েই যেত।
সেটাই বা করতে পারছে কই। নিজেকে এইভাবে বোঝানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় আর একটা শব্দ। এবার ডাইনিং টেবিলটা থেকে একটা স্টেনলেস স্টিলের গ্লাস বা এইরকম কিছু মাটিতে আছড়ে পড়ার আওয়াজ। ডাইনিং থেকে কিছু পড়ে যাওয়া মানে যে লোকটা ওর এই বাইরের ঘরে পাশ দিয়ে ভেতরে ঢুকেছে, সে চোরই হোক বা অন্য যাই কিছু হোক, এখন ডাইনিং টেবিল পর্যন্ত এগিয়ে গেছে। অন্ধকারে দেখতে পায়নি বলেই হাতটাত লেগে কিছু একটা পড়ে গেছে মেঝে। কথাগুলো যে ঠিক ভাবছিল এরকম নয়। আতঙ্ক আর ঘোরের মধ্যে কথাগুলো যেন খেলা করছিল মনের মধ্যে। সেই আতঙ্কই বহু গুণে বাড়িয়ে দিয়ে এবার যে ব্যাপারটা ঘটে গেল তাতে গায়ের রক্ত হিম হয়ে গেল ওর। না, ঘটনা কিছু ঘটেনি চোখের সামনে, কিন্তু চোখের আড়ালে যা ঘটে চলেছে শব্দ শুনেই তা বুঝতে পারছিল পলাশ। ঠিক যেভাবে বাইরের দরজা খোলার শব্দ হয়েছিল সেইভাবেই ক্যাচ করে একটা শব্দ ভেতরের ঘরের দরজায়। পাল্লা খুলে যাচ্ছে, জোরে নয়, আস্তে আস্তে। কেবল শেষের দিকে পাল্লাটা দেওয়ালের সঙ্গে লেগে ঠক করে একটা আওয়াজ হলো। চিন্তা করার ক্ষমতা এখন সম্পূর্ণই লোপ পেয়েছে পলাশের। শিহরিত আতঙ্ক একটা রোমশ জন্তুর মতো যেন জড়িয়ে ধরতে যাচ্ছে আষ্টে পৃষ্ঠে। একটা ব্যাপারই বুঝতে পারছে ও, এই অবস্থার মধ্যেও শোবার সময় বোধহয় ওকে নিশ্চিতে ধরেছিল। কিছুই করেনি ও, সদর বন্ধ করেনি, ভেতরের দরজায় তালা দেওয়া হয়নি, কিচ্ছু না। সেরফ খাওয়াটি সেরে টুক করে গিয়ে মশারির মধ্যে ঢুকে পড়েছে। এছাড়া এসব ব্যাপার সম্ভবই না। দৃশ্যটা কল্পনা করতেই শরীরটা থরথর করে কেঁপে উঠল। এর মাঝরাতে সদর দোর খোলা, ভেতরের ঘর খোলা, একটা লোক দিব্যি ভেতরের ঘর পর্যন্ত সেধিয়ে বসে আছে। ভাবা যায়, কিন্তু যদি অন্যরকম হয়? কোনো কাজ করতেই ও ভোলেনি, এবং তা সত্ত্বেও কেউ দরজা টরজা বন্ধ করে যাদের আটকানো যায় না। ভয়ের একটা বৈদ্যুতিক তরঙ্গ যেন মাথার ভেতরে গিয়ে আছড়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। প্রচণ্ড অস্বস্তিতে ধর্মর করে উঠে বসল ও বিছানায়। যাই হোক, ওকে দেখতে হবে। এইরকম করে ভয় কুঁকড়ে যাওয়া সেটা আর ভালো দেখায় না। এভাবে কিছুক্ষণ থাকলে ও যে হার্ট ফেল করবে। শীতের রাত, কম্বল গায়ে নেই এখন, তবু সমস্ত মুখ, ঘাড়, গলা ঘেমে গিয়েছে পলাশের। চুলগুলো সবসবে ভেজা। মশারি থেকে বেরোবে সেটুকু জোরও যেন গায়ে নেই। মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে গিয়েছিল। খাটের একটা দিক ধরে কোনো রকমে সামনে নিল ও। ঘরের আলোই জ্বালতে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ে গেল ডাইনিংয়ের একটা সুইচও তো এখানে আছে। আগে সেটা জ্বেলে দিলেই বা কেমন হয়? যেই ঠুকুক বাড়িতে হঠাৎ আলো জ্বলে উঠলে সে ঘাবড়ে যাবে। অন্তত তাড়াতাড়ি কিছু একটা করার চেষ্টা করছে, এইরকম শব্দ পাওয়াই যাবে। তখন না হয়। অতি সন্তর্পণে কান খাড়া করে সুইচটা টিপে দিল পলাশ। মুহূর্তে আলো জ্বলে উঠল। দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে, কিন্তু শব্দ কোথায়? কিছু তো শোনা যাচ্ছে না। বাড়িতে এইরকম করে ঢুকে একটা উটকো লোক এত নিশ্চিন্ত থাকতে পারবে? এর বদলে যেটা হতে পারে সেটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই হৃদস্পন্দন বেড়ে গেল পলাশের। পা কাঁপছিল ওর, কিন্তু নিজেকে এক ঝটকায় সোজা করে তুলল ও। কেমন একটা মরিয়া জেদ ভেতর থেকে ওকে শক্ত করে তুলছিল।
যা হবার হোক, দেখতেও কি হবেই ব্যাপারটা কি। এভাবে চুপ করে বসে থাকলেও ও বাঁচবে না। খুলে ফেললো ছিটকিনিটা, আস্তে আস্তে ফাঁক করলো দরজা। ডাইনিং ফাঁকা, কেউ নেই। হ্যাঁ, মেঝেই গ্লাসটা উল্টে পড়ে আছে, দেখতে পাচ্ছে ও। কিন্তু ভেতরের ঘর, পর্দা ঝুলে একটা সামনে, ফলে তালা দেওয়া আছে কিনা বোঝার উপায় নেই। কিন্তু দরজার পাল্লা বন্ধ। পর্দা সরিয়ে দেখলেই বোঝা যাবে কেউ ও ঘরে ঢুকেছে কিনা। ভেতর থেকে আতঙ্কটা আবার ফিরে আসছিল। শরীরটাকে প্রায় জোর করে টানতে টানতে নিয়ে গেল পলাশ দরজার সামনে। তারপর যেন ঘরের মধ্যেই একটা ঝটকায় সরিয়ে দিল পর্দাটা। বন্ধ দরজায় তালা ঝুলছে আগের মতোই। তার মানে একটা ব্যাপার খুব স্পষ্ট, চোর টোর কেউ ঢোকেনি বাড়িতে। যে শব্দগুলো শুনছিল সব পলাশ, তাহলে কি সেসব অন্য কারণে? অন্য কারণটা কি হতে পারে? মনে আসার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে হাতুড়ির ঘা, মাথার মধ্যে শিরশিরে যন্ত্রণা নিয়ে ওখানেই বসে পড়ছিল পলাশ। আচ্ছন্নের মতো কিছুক্ষণ কাটবার পর যে মুহূর্তে কিছু একটা চিন্তা করার মতো অবস্থায় এসছে, ঠিক তখনই বসে পড়েছিল মেঝের ওপর, একেবারে বন্ধ দরজার সামনে। বুঝতে পারল শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। না, স্পষ্ট কোনো শব্দ নয়। ভালো করে খেয়াল না করলে বোঝাও হয়তো সম্ভব নয়। কিন্তু পলাশ বুঝতে পারছে ভুল ও করেনি। ঘরে সত্যি একটা শব্দ হচ্ছে, হালকা নিঃশ্বাস নেবার শব্দ। অর্থাৎ কেউ ঘুমোচ্ছে ঘরের ভেতর। আশ্চর্য, তালা দেওয়া ঘর, তালা না ভেঙে এ ঘরে ঢোকা অন্য কোনো রকমভাবেই সম্ভব নয়। কোনোভাবে তালা যদি খোলা হয়েও থাকে, এমন পরিপাটি করে তালা আগের মতো আবার লাগানো হলো কি করে? সেটা কি সম্ভব? মাথার মধ্যে চিনচিনে যন্ত্রণা, চিন্তা করার শক্তি ক্রমেই কমে আসছিল। কিন্তু ভাবতে তো হবেই কিছু। এইভাবে বসে থাকলে তো আর চলবে না। কি করবে এখন পলাশ? সন্দীপদাকে একটা ফোন করবে, ডেকে শোনাবে সবটা। কিন্তু ততক্ষণে যদি মিলিয়ে যায় শব্দটা, সন্দীপদার তালা খুলে ঘরে ঢুকে এসে যদি দেখে সব ভোঁ ভোঁ, তাহলে কাজ তো কিছুই হবে না। উপরন্তু ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে। সেই মুহূর্তে একটা চিন্তা এলো পলাশের মাথায়। আচ্ছা, এমন কি হতেই পারে না যে এ পর্যন্ত ও যা শুনেছে সব ভুল? ও তো স্পষ্ট শুনেছিল কেউ একজন ঢুকেছে, ভেতরের ঘরে দরজা খুলেছে। দরজার পাল্লা দেওয়ার ঠোকার শব্দটাও পর্যন্ত কানে গিয়েছিল, অথচ চোখের সামনে তো দেখতে পাচ্ছে সেগুলোর একটিও সত্যি নয়। তাহলে এমন তো হতেই পারে যে নিঃশ্বাসের শব্দটাও ভুল শুনেছে ও। নিজের ঘন ঘন নিঃশ্বাসের শব্দই শুনেছে, ওরকম মনে হয়েছে। কেউ শুয়ে আছে ভেতরের ঘরে। খুললে হয়তো দেখবে ভেতরের ঘরে সব ফাঁকা, কেউই নেই ঘরে। এই চিন্তাটাই যেন টেনে দাঁড় করালো পলাশকে। এমন একটা ঘোরের মধ্যে কাজ করছিল পলাশ। ফ্রিজের মাথার ওপর লুকানো জায়গায় চাবি ছিল, তাই দিয়ে তালা খুলেছে। হাঁসকল খুলে দরজার পাল্লা আস্তে আস্তে ঠেলছে, তারপর হাত বাড়িয়ে চেনা সুইচ অন করে দিয়েছে। ফাঁকা খাট, কোথাও কিচ্ছু নেই। ঘরে একটা টিকটিকি পর্যন্ত নেই। কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। শব্দটা আবার কানে আসছে পলাশের। এবার আর একটু জোরে, আরও একটু স্পষ্ট, যেন সত্যি কেউ ঘুমাচ্ছে খাটের ওপর। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কোনো সন্দেহ নেই এখন এই শব্দ বাইরে থেকে আসছে না। এটা ওর নিজের নিঃশ্বাসের শব্দ তো কখনোই না। বেরিয়ে আসতে পারলে ভালো হতো, কিন্তু
কে যেন পলাশের পা দুটোকে স্ক্রু দিয়ে আটকে রেখেছে মেঝের সঙ্গে। হাঁটা দূরে থাক, নড়তে পর্যন্ত পারছে না ও। খাটের দিকেই চেয়েছিল, হঠাৎ একটা জিনিসে চোখ আটকে গেল। আশ্চর্য, এই ব্যাপারটা তো আগে খেয়াল করেনি একটু। অথচ এটা তো নজর এড়িয়ে যাওয়ার মতো জিনিসই নয়। মায়েরা যাবার আগে খাট একেবারে পরিষ্কার ফিটফাট করে রেখে গিয়েছিল। বালিশ টালিশ সরিয়ে একদম টান টান করে চাদর পাতা। ওরা যাবার পর এ ঘরে তো ঢোকেনি আর পলাশ, সুতরাং বসবার প্রশ্নই উঠছে না। তাই যদি হবে তাহলে খাটের মাঝখানটায় চাদর এমন কোঁচকানো কেন? দেখলেই মনে হয় কেউ যেন এখানে এসে শুয়েছিল। কম্বল টম্বল তো নেই, তাই শীতে যেন কুঁকড়ে মুকড়ে গিয়েছিল। সেই জন্যেই মাঝখানটা ওরম কুঁচকে আছে। সত্যিই কি কোনো বেড়াল টেরাল ঢুকেছিল তো ওখানে? তারপর চিন্তাটা মাথার মধ্যে আসার সঙ্গে সঙ্গেই সেটা কতটা হাস্যকর টের পেল পলাশ। শীতের রাত, চারদিকের সমস্ত জানলা দরজা সবই বন্ধ। এর মধ্যে কোনো বেড়াল ঢোকার সম্ভাবনা একেবারেই থাকতে পারে না। তাহলে কে ঢুকেছিল এখানে? ঢুকেছিল নাকি এখনো শুয়ে আছে ওইখানে? ঘামতে শুরু করেছে পলাশ আবার। বেশ বুঝতে পারছিল ও কানের পাশ দুটো জ্বালা করছে, নিঃশ্বাস গরম হয়ে উঠেছে। এ ঘরে আর বেশিক্ষণ থাকা যে মোটেই নিরাপদ হবে না সেটা বোঝার সত্ত্বেও আবার সেই আগের মতো অবস্থা। কেউ যেন সেঁটে দিয়েছে ওর মেঝে পা দুটোকে। ইচ্ছে থাকলেও এখান থেকে নড়তেও পারবে না ও। হঠাৎ ভেতরে ভেতরে কি একটা যেন হয়ে গেল, বুঝতে পারল না পলাশ। কেমন নিশিতে পাওয়ার মতো এগিয়ে গেল খাটের কাছে। চাদরটা যেন টান টান করে দিতে চাই। এইভাবে একদিকে গিয়ে চাদরের দুটো কোণ টেনে ধরল, পারল না। মাঝখানে চাদরটাকে যেন কেউ টেনে ধরে আছে, কিংবা এমন কোনো গুরু ভাব মাঝখানে চালানো আছে যাতে টেনেও কোনো ফল হচ্ছে না। আশ্চর্য, ঘরে উজ্জ্বল আলো, পরিষ্কার দেখা যাচ্ছে কেউ কোথাও নেই। বিছানা তো বটেই, গোটা ঘরটাই ফাঁকা। তাহলে চাদরটা আটকাচ্ছে কোথায়? ইমুরের মতো দাঁড়িয়েছিল পলাশ। ঘামে ভরে যাচ্ছে সারা মুখ, শিরদাঁড়া যেন ঘামে নামছে শরীর দিয়ে। না, দেখতে হবে আসল ব্যাপারটা কি। চাদরটা আবার চেপে ধরল পলাশ। দেহের সমস্ত শক্তি জড়ো করে টানতে লাগলো। কিছু লাভ হলো না, বরং মাঝখানে ওই জায়গাটাই আরো কুঁচকে উঠতে লাগলো। চাদর ছেড়ে পিছিয়ে এলো পলাশ। রক্ত ছুটছে এখন চোখ মুখ দিয়ে। কেমন একটা প্রতিশোধের স্পৃহায় যেন পাগল হয়ে গেল। তাকের উপর রেখেছিল ভারী তালাটা, হাতে তুলে নিল সেই তালা। কোনো কিছু না ভেবে সেই তালা সজোরে ছুঁড়ে মারল চাদরের ওই কোঁচকানো জায়গায়। তারপরেই কি হলো সেটা ঠিক বুঝতে পারল না পলাশ। কেউ কি ধাক্কা মারল ওকে, নাকি হাওয়ার ঝাপটা? এত ঠান্ডা হাওয়া, বরফের মতো, কোথা থেকে আসবে এখন হাওয়া? জানলাগুলো তো সবই বন্ধ। মেঝেতে পড়ে গিয়েছে পলাশ ধাক্কায়। শরীর ক্রমশ ভারী হয়ে আসছিল। উঠে দাঁড়াবে সে জড়ি আর নেই তার, কিন্তু এখানে থাকলে নিস্তার নেই। কে যেন ভেতর দিক থেকে বলে দিচ্ছিল ওকে, এই ঘর বন্ধ, শূন্য শয্যা, কোঁচকানো চাদর। যত দেখছিল কে যেন বুকটা চেপে ধরছিল ওর। বেরোতে হবে এ ঘর থেকে, বেরোতেই হবে। দু হাতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো পলাশ। তাকাবে না চাদরের দিকে। কোথায় ছিটকে পড়লো তালা দেখার কোনো দরকার নেই। প্রথম কাজ এখন বাইরের ঘরে ফিরে যাওয়া, দরজাটা বন্ধ করা। বাঁচতে গেলে এটাই করতে হবে। প্রায় টলতে টলতেই ঘর থেকে বেরিয়ে এলো পলাশ। হঠাৎই চোখে পড়ে গেল সদর দরজার দিকে, আর সঙ্গে সঙ্গে দেহের সমস্ত রক্ত ছড়াৎ করে উঠে গেল যেন মাথায়। পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে গেল সমস্ত শরীরটা। সদর দরজা বন্ধ, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে নিমাইদা। না, এই মুহূর্তে নিমাইদার দেখা পাওয়া মানে হাতে স্বর্গ পাওয়া। কিন্তু সে তো দরজায় ধাক্কা মারবে, দরজা খুলে দিতে হবে তাকে। কিছুই না করে যদি এই মাঝরাত্রিরে দেখা যায়। কিরে, খুব ভয় পেয়ে গেছিস তাই না? নিমাইদা
হাসি মুখে এগিয়ে এলো সামনে। মুখখানা একেবারে কাগজের মতো সাদা। কথা বলতে পারছিস না? হ্যাঁ, না না মানে কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করলো পলাশ। মানে দরজা বন্ধ ছিল, অথচ দরজা বন্ধ থাকলে কি আর আসতে পারি? বন্ধ টন্ধ ঠিক করেছিস কিনা, ভয় টয় পাচ্ছিস কিনা সেটা দেখার জন্যই তো এসেছিলাম আমি। এসে দেখি যা মনে করেছি ঠিক তাই। কিছু বুঝতে পারছি না আমি, কি যে বলছো তুমি? অত ভয় পেলে কিছু বোঝা যায়? নে বস দেখি চুপ করে। এবার শোন, কাকু তো গিয়েছিল আমাকে ডাকতে, জ্বর বলে মা আসতে দিল না। কাকু বলল তুই নাকি একা বাড়িতে থাকবি। আমার তো হলো চিন্তা, তোকে তো চিনি ভালো করে, তাই ভাবলাম একবার দেখেই আসি ঠিকঠাক সব আছে কিনা। এসে কলিং বেল টিপল না কেন? সেই তো হলো কথা, গেট খুললাম, ঢুকলাম, কলিং বেল টিপতে গিয়ে দেখি এই কাণ্ড। তুই দরজা ভেজিয়ে রেখেছিস, খিল বন্ধ করতে ভুলে গিয়েছিস। ও, তুমি এসেছিলে? ভুরু কুঁচকে বলল পলাশ। আওয়াজ তো পেয়েছিলাম আমি। অথচ এমন ভয় পেয়ে উঠছিলিস কেন? অন্ধকার সুইচ খুঁজে পাসনি? আমি তো ভেতরে গিয়ে একটা গ্লাস উল্টে পড়লাম যখন সব কিছু হাঁটছিলাম। তারপরেই তো তুই আলো জ্বালালি, আমি দেখলাম ভেতরের ঘর বন্ধ, তোর ঘরও বন্ধ। কিন্তু তখন নিশ্চিন্ত হয়ে বাইরে কোলাপ শিবার লাগাতে গেলাম, এর মধ্যে তুই দরজা চরজা খুলে। নিমাইদা হেসে বললে, যাক গিয়ে, এসে যখন পড়েছি তোর কোনো চিন্তা নেই, তুই নিশ্চিন্তে ঘুমোতে যা। আর তুমি? ভেতরের ঘরে তো আমি শুই, ওখানেই শোবো, যা যা। ঘরে ঢুকতে যাচ্ছিল নিমাইদা, পলাশ ভয়ের তো মুখে আটকালো ওকে। না নিমাইদা, ও ঘরে যাবে না তুমি। কেন? ও ঘরে মানে একটু আগে আমি ও ঘরে বোধহয়। কি ভূত? কথা কেড়ে নিয়ে হো করে হেসে উঠলে, বললো, ওরে বাবা, ভূত টুত বলে কিছু নেই, আজকাল ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করিস? তোকে তো তাহলে ভূত বলবে সবে। যা যা নিজের ঘরে যা, রাত তো প্রায় কাবার করে দিয়েছিস, বাকি রাতে একটু শান্তিতে ঘুমো। প্রায় ধাক্কা দিয়ে ঘরে পাঠিয়ে দিল ওকে নিমাইদা। বেশ খানিকটা স্বস্তি সত্যি পাওয়া যাচ্ছিল। প্রায় ধাক্কা দিয়েই ঘরে পাঠিয়ে দিল ওকে নিমাইদা। বেশ খানিকটা স্বস্তি সত্যি পাওয়া যাচ্ছিল। সত্যি ভয় পেলে মানুষের কি যে অবস্থা হয়। একটা হাসির রেখা ফুটে উঠছিল তার মুখে। ঘরে গিয়ে আলো নিভিয়ে দিল পলাশ। সত্যিকারের গভীর ঘুম যাকে বলে, একেবারে নিশ্চিন্ত ঘুম তো। কাজেই বেলা যে এতটা হয়ে গেছে বুঝতেই পারেনি পলাশ। তাও বোধহয় ভাঙতো না বাইরে ওই চেঁচামেচির শব্দটা যদি না হতো। কি ব্যাপার, বাবারা কি ফিরে এলো না তো? মান্দা মাসির গলার মনে হচ্ছে যেন। তাড়াতাড়ি উঠে দরজা খুলতে গেল। বিধ্বস্ত চেহারায় মান্দা মাসির, দেখি হাউমাউ করে কান্নাকাটি করে উঠল। দাদাবাবু গো, কি সর্বনাশ হয়ে গেল গো আমার। অমন ডাগর ছেলেটা 5 দিন জ্বরে একেবারে কর্পূরের মধ্যে উবে গেল গো। তার মানে? পলাশ বিভ্রান্তের মতো চাইল। নিমাইদা মারা গেছে? তাহলে কাল গভীর রাতে যে ওর কাছে এসেছিল ওকে পাহারা দিতে, মাঝরাত্রিরেই ডেকে আনলাম গো ডাক্তারকে। ডাক্তার বললে ছেলে আর আমার বেঁচে নেই গো দাদাবাবু। মাথার ভেতর ঝিমঝিম করছে কেমন। কি বলছে মান্দামাসি? তাহলে কি মাঝরাতে কৃতজ্ঞতা আর ভালোবাসার টানেই নিমাইদা ওই অবস্থাতেও? বাড়ির সামনে বাবাদের ট্যাক্সি এসে দাঁড়ালো। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না।
গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই। দেখা হচ্ছে পরের কোনো গল্পেতে। নমস্কার।